সময় পরে সে অপারেট করবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। সো এরকম একটা রেডিয়াল সিস্টেম ছিল। এই রেডিয়াল সিস্টেমে আমাদের পরপর 3টা রিলে কানেক্টেড ছিল 3টা বাস সেকশনে। সো এই 3টা রিলের কারেন্ট সেটিংস, যেটাকে আমরা বলতাম হচ্ছে প্লাগ সেটিংস মাল্টিপ্লায়ার, আর আরেকটা হচ্ছে গিয়ে টাইম সেটিংস, অর্থাৎ কত সময় পরে অপারেট করবে সেটা হচ্ছে গিয়ে টাইম সেটিংস মাল্টিপ্লায়ার দিয়ে আমাদের বের করতে হবে। সো আমরা বলেছিলাম কি, যে রিলেটা সবচেয়ে দূরে থাকবে সেই রিলে টাইম সেটিংসটা হবে সবচেয়ে কম, এবং এই টিএসএমটা বা টাইম সেটিং মাল্টিপ্লায়ারটা ভ্যারি করে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। স্টেপ সাইজ ছিল হচ্ছে 0.05। আর প্লাগ সেটিংস মানে হচ্ছে ট্যাপিং অর্থাৎ কারেন্ট সেটিংস। এই ট্যাপিংটা ভ্যারি করে 50% থেকে আমাদের 200% পর্যন্ত, এবং স্টেপ সাইজ ছিল 25%। ঠিক আছে, কত হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের ওভারলোড কারেন্টের থেকে একটু বেশি হতে হবে, সেটিংসটা আমাদের একটু বেশি রাখতে হয় কারেন্টের সেটিংসটা, সেটার জন্য আমাদের রিলে কারেন্ট সেটিংস বের করতে হয়। সো রিলে কারেন্ট সেটিংসটা হতে হবে ওভারলোড মার্জিনের থেকে একটু বেশি। সো এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এ পর্যন্ত লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এখান থেকে আমাদের যে জিনিসগুলো বের করতে হবে, তাহলে আমাদের টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, যেটাকে টিএসএম বলে। সো টিএসএমটা আমরা ধরে নিই যে রিলেটা সবচেয়ে দূরে, তার টাইম সেটিংস মাল্টিপ্লায়ার হয় সবচেয়ে কম। এরপর গ্র্যাজুয়ালি আমাদের টাইম সেটিংসটাকে বাড়াতে হয়। সো প্রথম ক্ষেত্রে আমাদের যে এখানে প্রত্যেকটা রিলেকে আমরা বলতেছি, এই প্রথম বাসের যে রিলেটা এটাকে আমরা বলতেছি এ রিলে, এটা হচ্ছে বি রিলে, এবং শেষ মাথায় যে রিলেটা আছে সেটা হচ্ছে গিয়ে সি রিলে। সো সি রিলে টাইম সেটিংসটা আমরা সবচেয়ে কম করে হিসাব করে বাকি টাইম সেটিংস গুলো আমাদের বের করতে হবে। এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা রিলের জন্য প্লাগ সেটিংসটা বের করতে হবে, অর্থাৎ কত কারেন্টে সে অপারেট করবে সেই জিনিসটা আমাদের বের করা লাগবে। সো আমাদের কি জিনিস বের করা লাগবে? টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, যেটা টিএসএম। আর কি বের করা লাগবে? প্রত্যেকটা রিলের অ্যাকচুয়াল অপারেটিং টাইম। সো সেটা আমরা কিভাবে পাবো? ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে পাবো টিসি ইনটু টিএসএম। সো টিএসএম কে টিসি দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাবো। সো টিসিটা আবার কিসের উপরে ডিপেন্ডেন্ট? টিসিটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম। আমরা দেখেছিলাম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা আইডিএমটি নেচারের, সেটা আবার প্লাগ সেটিংস অর্থাৎ কারেন্ট সেটিংস এর উপরে ডিপেন্ডেন্ট, যেহেতু এটা কারেন্টের উপরে তার অপারেটিং টাইমটা ভ্যারি করে। সো প্লাগ সেটিংসটা কিভাবে, মাল্টিপ্লায়ারটা কিভাবে পাবো? ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। তার মানে আমাদের রিলে সেটিংস জানা লাগবে, রিলে কারেন্ট সেটিংস। সো সেটা আমরা আইসিটি প্রাইমারি ইনটু প্লাগ সেটিং ডিভাইডেড বাই 100 করে পেয়েছিলাম। সো এই পর্যন্ত এই ইকুয়েশন গুলো আমরা মনে রাখতে হবে, এবং কিভাবে আমরা বের করতেছিলাম। সো প্রথমে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে প্রত্যেকটা লোকেশনে ফল্ট কারেন্ট। তার মানে এখানে প্রত্যেকটা লোকেশনে ফল্ট কারেন্ট, ফল্ট অ্যাট লোকেশন 3 তে কত, লোকেশন 2 তে কত, লোকেশন 1 এ কত, এগুলো প্রত্যেকটা রিলের জন্য জানা দরকার, কারণ এই কারেন্টের উপরে বেস করে কিন্তু রিলেগুলা অপারেট করবে। সো প্রথম ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লোকেশনের ফল্ট কারেন্ট বের করেছিলাম। ঠিক আছে, সো বাস 3 এর ফল্ট কারেন্ট পেয়েছিলাম আমরা 3500 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে যখন ফল্ট হবে তখন 3516 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এখানে ফল্ট হলে 4516 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আর এখানে ফল্ট হলে 7878 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। এরপরে আমরা বের করেছিলাম সি রিলের জন্য, অর্থাৎ যে রিলেটা সবচেয়ে দূরে, তার টাইম আমরা প্রথম ক্ষেত্রে ধরে নিয়েছিলাম 0.15। এই ধরাটা কি রকম ধরা হবে? সবচেয়ে দূরের রিলেটার টাইম সেটিংস মাল্টিপ্লায়ারটা হবে সবচেয়ে কম। সো এখানে আমাদের যেহেতু মাত্র 3টা রিলে, আর 0 টু 1 পর্যন্ত যেহেতু স্টেপ সাইজ হচ্ছে 20টা, এখানে তুমি 0.15ও কনসিডার করতে পারো, 0.2ও কনসিডার করতে পারো, অথবা 0.25 অথবা 0.3 কনসিডার করতে পারো, কারণ আমাদেরকে যদি 1 কে 3 দিয়ে হয় তাহলে ম্যাক্স হয় 0.33। তার মানে 0.33 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু তুমি চুজ করতে পারো। এটা হচ্ছে বাস 3 এর রিলের জন্য আমরা ধরে নিয়েছিলাম 0.15। এরপরে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং টাইম। ঠিক আছে, টিএ। টিএটা কিভাবে বের করব? টিসি ইনটু টিএসএম। তার মানে আমার দুইটা জিনিস জানা লাগবে, টিসি জানা লাগবে আর টিএসএম জানা লাগবে। সো টিএসএম তো প্রথম রিলের জন্য আমরা ধরেই নিয়েছি 0.15, তাহলে টিসি জানতে হবে। তাহলে টিসিটা আবার কিসের উপর ডিপেন্ডেন্ট? টিসিটা হচ্ছে কি আমাদের ফাংশন অফ টিএসএম এর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। তার মানে ফল্ট কারেন্ট কোন জায়গার ফল্ট কারেন্ট? বাস 3, যেহেতু আমরা সি রিলে নিয়ে কনসিডার করতেছি। সো বাস 3 রিলে ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। তাহলে রিলে সেটিংসটা বের করতে হবে। তাহলে রিলে সেটিংসটা কত? রিলে সেটিংসটা হতে হবে আমাদের ওভারলোড মার্জিনের থেকে একটু বেশি। তাহলে লোড কারেন্ট কত? 100 অ্যাম্পিয়ার। তাহলে ওভারলোড মার্জিন 30% এক্সট্রা, সো ওভারলোড রেটিং 130 অ্যাম্পিয়ার। সো সিটি রেশিওটা আর প্লাগ সেটিংস আমাদের এমন ভাবে চুজ করতে হবে যেন আইআরএস টা 130 অ্যাম্পিয়ারের থেকে একটু বেশি হয়।
যেটা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম। সো আমরা সিটি রেশিও চুজ করেছিলাম 200, আর আমাদের যে প্লাগ সেটিংস সেটা চুজ করছিলাম 75। সো দেখা যাচ্ছিল যে রিলে সেটিংসটা আসছে 150। তাহলে 150 যদি হয়, সেটাকে যদি আমরা এই জায়গার ফল্ট কারেন্ট দিয়ে ভাগ করি, তাহলে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 23.44। সো আমরা বলেছিলাম যে প্লাগ সেটিংসটা যদি 20 এর উপরে হয়, অর্থাৎ 20 গুণ কারেন্ট, ফল্ট কারেন্ট যদি তার রিলে সেটিংস এর থেকে 20 গুণ হয়, তাহলে এটা স্যাচুরেটেড হয়ে যায় এবং এর ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা কনস্ট্যান্ট হয়ে যায়, যেটা হয় 2.2 সেকেন্ড। আর যদি 20 এর কম হয়, তাহলে আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? আমাদের একটা ছিল 0.14 ডিভাইডেড বাই PSM টু দি পাওয়ার 0.02 মাইনাস 1। এখানে একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো যেহেতু আমাদের ফল্ট কারেন্টটা 20 এর উপরে, তাহলে আমাদের ধরে নিতে হবে TC টা হচ্ছে 2.2 সেকেন্ড। সো এখানে আমরা 2.2 সেকেন্ড পুট করলে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল টাইম ফর রিলে সি ফর ফল্ট এট বাস 3 ইকুয়াল টু হচ্ছে 0.33 সেকেন্ড। তার মানে এইখানে যদি ফল্ট হয়, এই রিলেটা 0.33 সেকেন্ড পরে অপারেট করবে। এরপরে আমরা যেটা করেছিলাম, রিলে বি এর জন্য বের করতে হবে। এখন রিলে বি এর জন্য তো আমাদের প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে TSM, আর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অপারেটিং টাইম। ঠিক আছে, TSM টা তো আমাদের জানা নাই। এখন TSM টা আমরা কিভাবে বের করব? এই ফল্ট কারেন্ট থেকে আমাদের বের করতে হবে TSM টা। সো TSM টা এই ফল্ট কারেন্ট থেকে বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটা আমরা করলাম, যে এই রিলে থেকে এই রিলের একটা গ্রেড মার্জিন রাখলাম। গ্রেড মার্জিনটা কেন রাখলাম? ব্যাকআপের জন্য। অর্থাৎ এখানে যখন ফল্ট হবে, তখন এখানে কারেন্ট যাচ্ছে 3516 অ্যাম্পিয়ার। এই ফল্ট কারেন্টে এই রিলেটার অপারেটিং টাইম হচ্ছে 0.33 সেকেন্ড। কিন্তু কোনো কারণে যদি এই রিলেটা অপারেট না করে, তাহলে এই রিলে অপারেট করবে। সো এই জন্য একটা মার্জিন রাখতে হয়। সো এই মার্জিনটা আমরা ধরে নিয়েছি এখানে 0.4। ঠিক আছে, 0.4 সেকেন্ড পরে এটা অপারেট করবে। তার মানে অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর রিলে বি অপারেট করবে এই 0.33 সেকেন্ডের পরে 0.4 সেকেন্ড পর এ অপারেট করবে, অর্থাৎ টোটাল 0.73 সেকেন্ড পরে এটা অপারেট করবে। তার মানে অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা আমাদের এই রিলের জন্য বের হয়ে গেল। সো অ্যাকচুয়াল অপারেটিং টাইম যদি বের হয়ে যায়, তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম ইকুয়াল টু টিসি ইনটু টিএসএম। এখান থেকে আমাদের টিএসএম এর ভ্যালুটা বের করতে হবে। সো টিএসএম টা তাহলে কি হবে? অ্যাকচুয়াল অপারেটিং টাইম ডিভাইডেড বাই টিসি। তাহলে টিসি টা জানা লাগবে। সো টিসি টা কি? টিসি টা ছিল ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম। সো টিসি টা কিসের উপর ডিপেন্ডেন্ট? পিএম এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে পিএসএম টা করতে হবে। তাহলে পিএসএম টা কি? ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। তার মানে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, ফল্ট কারেন্ট আর রিলে সেটিংস। তার মানে ফল্ট কারেন্ট আমরা জানি, এই বাসে ফল্ট হলে ফল্ট কারেন্ট কত? 3516 অ্যাম্পিয়ার। তার মানে রিলে সেটিংসটা আমাদের জানা লাগবে। তাহলে রিলে সেটিংসটা কিভাবে বের করব? যেন এটা ওভারলোড মার্জিনের থেকে একটু বেশি হয়। তার মানে লোড কারেন্ট কত আছে? সো লোড কারেন্ট থেকে ওভারলোড কারেন্টটা বের করলাম, 30% এক্সট্রা রেখে ওভারলোড কারেন্টটা বের করলাম। বের করার পর এখানে সিটি রেশিও আমাদের এমন ভাবে চুজ করতে হবে, সিটি রেশিও এবং প্লাগ সেটিংস এমন ভাবে চুজ করতে হবে যেন এটা ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি হয়। সো সিটি রেশিওটা আমরা চুজ করলাম 200/5। সিটি প্রাইমারি কারেন্টটাকে আমরা ধরে নিচ্ছি, কনসিডার করতেছি 200 অ্যাম্পিয়ার। সো সেক্ষেত্রে আমাদের প্লাগ সেটিংসটা যেহেতু 50% থেকে 200% পর্যন্ত ভ্যারি করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্লাগ সেটিংসটা যদি 100 অ্যাম্পিয়ার হয়, 100 হয়, তাহলে আমাদের আইআরএস টা ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি হয়। তার মানে এটা 200 অ্যাম্পিয়ার। সো আইআরএস টা আমাদের বের হয়ে গেল। রেশিওটা কি আমরা নিজের ইচ্ছা মতো নিতে নিজের পারবো? ইচ্ছা মতন চুজ করবো। এখন যদি তুমি এখানে 300 চুজ করো, এটা আমি বলেছিলাম যে 300 যদি আমরা চুজ করি, তাহলে আমাদের প্লাগ সেটিংসটা কি 100 মিনিমামটা চুজ করতে করতে হবে। 100 চুজ করলে হবে? তখন যদি সিটি রেশিও তুমি চুজ করো 300, তাহলে কি এখানে প্লাগ সেটিংস তুমি 100 চুজ করবা? না স্যার। কত চুজ করব? না স্যার। তখন 50 চুজ করলে হবে? 50 চুজ করলে হয় 150। 25 চুজ করলে 225। 225 যদি হয়, তাহলে আমরা বলেছিলাম যে এটা ওভারলোড রেটিং এর থেকে অনেক বেশি। ঠিক আছে, মানে প্রায় 30 অ্যাম্পিয়ার বেশি। বাট এখানে যদি তোমরা 200 চুজ করো, তাহলে দেখা যায় যে আমাদের দুইটার যে মাল্টিপল করার পরে আমাদের যে রেজাল্টটা আসে, সেটার ভ্যালুটা হচ্ছে ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি। ঠিক আছে, সো আমাদের এখানে 200 চুজ করাটাই বেটার। সো এখানে আমরা 200 চুজ করলাম। সো আমাদের রিলে কারেন্ট সেটিংসটা হলো 200 অ্যাম্পিয়ার। স্যার এখানে কি আমাদের মনে করেন যে মানে লোডের উপর ডিপেন্ড করে চুজ করতে হবে? হ্যাঁ, রাইট।
আমাদের ওটার এখানে উপর ডিপেন্ড করে স্যার মানে যেটা মিনিমাম রিলে হয় ওটা সেটিংটা করতে হবে, রাইট। আমাদের প্রথমে তো লোড কারেন্ট তো দেওয়াই আছে, সো লোড কারেন্ট যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমাদের ওভারলোড রেটিং বের করব। ওভারলোড রেটিং এর থেকে রিলে সেটিংসটা একটু বেশি হতে হবে, ঠিক আছে, বেশি বেশি যেন না হয়। সো এমন ভাবে আমাদের সিটি অলওয়েজ রেশি যতটুকু মিনিমাম করা যায় মিনিমাম ততটুকু করা যায় চুজ তত করতে হবে বেটার। স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, ওকে। সো আইআরএস আমরা 200 এম্পিয়ার পেলাম। সো পিএসএম টা তাহলে কি হবে? পিএসএম টা আমরা জানি ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। ফল্ট কারেন্ট এট বাস 3 তে, বাস 3 তে ফল্ট কারেন্ট কত? বাস 3 থেকে কেন আসতেছি? কারণ বাস 3 তে পিএসএম টা আমরা জানি, এজন্য বাস 3 থেকে আসে, ঠিক আছে। বাস 3 টিএসএম টা তো আমরা প্রথম ক্ষেত্রে ধরে নিয়েছিলাম 0.15। সো বাস 3 তে ফল্ট হলে আমাদের এই রিলেটা কত সময় পরে অপারেট করে সেটা আগে একটু দেখেন। সো পিএসএম টা আমরা কিভাবে করব? ফল্ট কারেন্ট এট বাস 3 ডিভাইডেড বাই রিলে কারেন্ট সেটিংস। সো ফল্ট কারেন্ট বাস 3 তে কত? 3516। রিলে সেটিংস কত? একটু আগে বের করলাম 200 এম্পিয়ার, তার মানে পেলাম কত? 17.55। তার মানে বাস 3 তে ফল্ট হলে এই রিলে আমাদের কিন্তু যে কারেন্ট সেটিংসটা ছিল সেই কারেন্ট সেটিংস এর থেকে 17 গুণ বেশি কারেন্ট যাচ্ছে। সো 17 টাইমস কারেন্ট যদি যায় তাহলে তার অপারেটিং টাইমটা কত হবে? আমাদের যেটা বলছিলাম যে টিসির ভ্যালুটা যদি 20 থেকে বেশি হয় তাহলে তো ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা ফিক্সড 2.2 সেকেন্ড, আর যদি কম হয় তাহলে আমাদের এই হ্যালো ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, টিসি ইকুয়াল টু 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু হ্যালো দি পাওয়ার 0.02 মাইনাস 1, কারণ এই জায়গাটা হচ্ছে ইনভার্স পোর্শন। তো ইনভার্স পোর্শনে টাইমটা কনস্ট্যান্ট না, সো ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা যেহেতু কনস্ট্যান্ট না, সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে আমাদের টাইমসটা আসতেছে 2.37 সেকেন্ড, তার মানে 2.37 সেকেন্ড পরে সে অপারেট করবে অপারেটিং টাইম। এখান থেকে টিএসএম টা আমরা বের করব, টিএসএম ইকুয়াল টু টিএ বাই টিসি। টিএ টা হচ্ছে অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর ফল্ট এট বাস 3, কত সেটা? 0.73 সেকেন্ড। এই বাস 3 তে ফল্ট হলে যেহেতু আমাদের ব্যাকআপ একটা ইয়ে থাকতে হবে, মার্জিন থাকতে হবে, সো 0.73 সেকেন্ড ডিভাইডেড বাই এটা করলে আমাদের পাবো হচ্ছে টিএসএম টা। সো টিএসএম টা তাহলে দেখো এখন বের হয়ে গেল 0.3, অর্থাৎ আমাদের টাইম সেট করতে হবে 0.3 তে, 0.3 তে টাইম সেট করতে হবে। এখন যদি ফল্ট এখানে হয়, ফল্ট কারেন্টের ভ্যালু তো বেশি, বাস 3 তে ফল্টের জন্য আমরা দেখলাম যে কত সময় পরে অপারেট করে, 0.73 সেকেন্ড পরে অপারেট করবে, কিন্তু বাস 2 তে ফল্ট হলে কত সময় পরে অপারেট করবে সেটা যদি বের করতে হয় তাহলে বাস 2 এর ফল্ট কারেন্টটা কনসিডার করতে হবে। সো বাস 2 এর ফল্ট কারেন্ট কত? 4500 অ্যাম্পিয়ার প্রায়, ডিভাইডেড বাই রিলে কারেন্ট সেটিংস, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 22.58 অর্থাৎ 20 গুণের বেশি কারেন্ট যাচ্ছে। সো 20 গুণের বেশি কারেন্ট যে গেলে আমাদের টিসির ভ্যালুটা হবে 2.2 সেকেন্ড, যেটা একটু আগে বললাম যে এটা স্যাচুরেটেড হয়ে গেছে। সো তা অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা কত হবে? এই 2.2 ইন্টু 0.3। 0.3 টা কেন আসলো? 0.3 টা হচ্ছে টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, যেটা আমরা বের করবো যে টিএ ইকুয়াল টু বুঝতে টিসি ইন্টু পারছি টিএসএম। সো টিসি এর ভ্যালু তো 2.2 আর টিএসএম এর ভ্যালু হচ্ছে 0.3, তার মানে এখান থেকে আসতেছে 0.66 সেকেন্ড। ভাই থাম তার মানে ফল্ট হলে বাস 3 তে ফল্ট হলে খেয়াল করে দেখো, বাস 3 তে ফল্ট হলে সে অপারেট করতেছে 0.73 সেকেন্ডে, কিন্তু বাস 2 তে যখন ফল্ট হবে, ফল্টটা যখন কাছে চলে আসলো তখন কিন্তু তার অপারেটিং টাইমটা কমে যাচ্ছে, যেটা আমরা চাই, কারণ বাস 2 তে ফল্ট কারেন্টের ভ্যালুটা বেশি, তার মানে আমরা চাই কি অপারেটিং টাইমটাও যেন কম হয়, তো সেটাই কিন্তু হচ্ছে। সে 0.66 সেকেন্ড পরে সে অপারেট করবে। এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার। হ্যালো, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, খেয়াল করে দেখো জিনিসটা, আমাদের এই কার্ভটা দেখেছিলাম, যে কার্ভটা থেকে আমরা দেখছিলাম যে বাস 2 তে ফল্ট হলে 22 গুণ বেশি কাছে, যে 22 গুণ বেশি, 22 গুণ মানে স্যাচুরেশন, তার মানে এটা 2.2 সেকেন্ড। আর বাস 3 তে যখন ফল্ট হচ্ছে তখন কত গুণ কারেন্ট যাচ্ছে? 17 গুণ, 17 গুণে এটা স্যাচুরেশনে যায় নাই, তার মানে এটা 2.37 সেকেন্ড, ঠিক আছে।
স্যার আমার নেট চলে গেছে। Recording stopped. Recording in progress. হ্যালো, দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ফাইনাল যে রিলেটা আছে আমাদের, রিলে এর জন্য আমরা টিএসএম টা বের করব, আর কি বের করব, তার কারেন্ট সেটিংসটা বের করব। অর্থাৎ আমরা জানি যে একটা রিলের জন্য দুইটা জিনিস জানা দরকার, একটা হচ্ছে টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, আর একটা হচ্ছে প্লাট সেটিংস, অর্থাৎ কত কারেন্টে সে অপারেট করবে আর কত সময় করে সে অপারেট করবে। এখন এই রিলের জন্য আমাদের এই জিনিসটা বের করতে হবে। তাহলে এই রিলের জন্য কিভাবে বের করব? যেহেতু আমাদের এই বি রিলে, অর্থাৎ বি রিলের অপারেটিং টাইম এখানে যখন ফল্ট হবে তখন এটা 0.66 সেকেন্ড করে অপারেট করে, যেটা একটু আগে আমরা বের করলাম। তাহলে এই রিলের ব্যাকআপ রাখবো কত? 0.4 সেকেন্ড। ঠিক আছে, মানে 1.06 সেকেন্ড পরে সে অপারেট করে। তো সিমিলার ওয়েতে আমাদের কি করতে হবে এখন, যেহেতু এখানে লোড কারেন্ট 300 অ্যাম্পিয়ার, ওভারলোড কারেন্ট বের করতে হবে 30% এক্সট্রা রেখে। সিটি রেশিও এবং প্লাস সেটিংসটাকে আমাদের এমন ভাবে চুজ করতে হবে যেন এটা ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি হয়। আগের মতন সেম প্রসিডিওর। সো আইআরএস ইকুয়াল টু আমাদের সিটি রেশিও চুজ করলাম 400, প্লাস সেটিংস চুজ করলাম 100। সো 400 ইনটু 100 ডিভাইডেড বাই 100, সো এটা ইকুয়াল টু হচ্ছে 400 অ্যাম্পিয়ার, যেটা আমাদের ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি। সো এটা হচ্ছে কি আমাদের আইআরএস। সো আইআরএস থেকে আমাদের কি পিএসএম, কারণ কি পিএসএম টা হচ্ছে ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই আইআরএস। তাহলে ফল্ট কারেন্ট কত? ফল্ট কারেন্ট হচ্ছে বাস 2 থেকে আসতে হবে। এখন বাস 2 এর ফল্ট কারেন্ট কত? 4500 অ্যাম্পিয়ার। সো এটাকে 400 দিয়ে ভাগ করলে 11.29 আছে। তার মানে এই বাস 2 তে ফল্ট হলে কত গুণ কারেন্ট যাচ্ছে? 11 টাইমস কারেন্ট যাচ্ছে। সো 11 টাইমস যদি কারেন্ট যায় তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা কত হবে? আমাদের ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু দি পাওয়ার 0.2 মাইনাস 1। তার মানে দেখা যাচ্ছে এটা 2.82 সেকেন্ড পরে অপারেট করবে। তাহলে আমাদের কিন্তু এখান থেকে টিসি বের হয়ে গেল। ঠিক আছে, সো টিসি ইকুয়াল টু যদি বের হয়ে যায়, টি এর কে টিসি দ্বারা ভাগ করলে আমরা পাবো টিএসএম, অর্থাৎ এই রিলে টিএসএম টা পাবো। সো টিএসএম টা কত? টিএসএম টা হচ্ছে 1.06। এটা কোথা থেকে আসলো? এই যে আমাদের এখান থেকে আসলো, এই যে অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর রিলে এ ফর ফল্ট এট বাস 2। বাস 2 তে ফল্ট হলে এটা 1.06 সেকেন্ড পরে অপারেট করবে। তো সেটাকে যদি আমরা এই 2.82 দিয়ে ভাগ করি তাহলে টিএসএম বের হয়ে যাবে 0.4। তার মানে আমাদের টাইম সেট করতে হবে এই এ রিলের 0.4 টিএসএম চুজ করতে হবে। তাহলে পিএসএম ফর ফল্ট এট বাস 1, এখন যদি এখানে ফল্ট হয় তাহলে তো আর 4500 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, এখন তো যাচ্ছে 7078 অ্যাম্পিয়ার। সো সেক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউড অনেক বেশি। সেক্ষেত্রে পিএসএম টা কত হবে? সেক্ষেত্রে আমাদের ফল্ট কারেন্ট এট বাস 1 যেটা 7878 ডিভাইডেড বাই রিলে সেটিংস যেটা 400 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 19.695। তার মানে এখন 19 গুণ বেশি কারেন্ট যাচ্ছে। তার মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম কত হবে? যেহেতু এটা 20 এর কম, সো আমাদের ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু দি পাওয়ার 0.2 মাইনাস 1। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.27। তার মানে অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা বের করার ফর্মুলা হচ্ছে টিসি ইনটু টিএস 2.279 ইনটু 0.4, যেটা আসতেছে 0.91 সেকেন্ড। অর্থাৎ এখান থেকে দেখে আমরা যেটা বুঝতে পারতেছি যে যখন বাস 2 তে ফল্ট হবে, বাস 2 তে ফল্ট হলে আমাদের এটা 2.82 সেকেন্ড লাগতেছে অপারেট করতে। কিন্তু যখন বাস 1 এ ফল্ট হবে, যখন কাছে ফল্ট হবে, ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কত গুণ কারেন্ট যাচ্ছে? 19 টাইমস। সো 19 টাইমস যদি কারেন্ট যায় তখন তার কিন্তু অপারেটিং টাইম হবে 2.273। তার মানে এটার থেকে কিন্তু কম। তার মানে যখন এখানে ফল্ট হবে অপারেটিং টাইম বেশি, যখন এখানে ফল্ট হবে তখন অপারেটিং টাইম কম। এটা কি বোঝা গেছে? সেম জিনিস আমরা রিলে বি থেকে এ তে আমাদের টিএসএম আর অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা বের করলাম। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এখানে তো 3টা রিলে আছে, ঠিক আছে, 3টা রিলে আছে। কি কি রিলে? বাস 1 এ একটা রিলে, বাস 2 তে একটা রিলে, বাস 3 তে একটা রিলে, ঠিক আছে।
So, এখন এই তিনটা রিলের যদি আমি বলি যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ করো, কিভাবে করো? যেমন ধরো আমি যদি বলি সি রিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা প্লট করো, তাহলে সি যখন ফল্ট হবে, অর্থাৎ বাস 3 তে যখন ফল্ট হবে, বাস 3 তে ফল্ট হলে ম্যাক্সিমাম কত কারেন্ট? 3516 অ্যাম্পিয়ার। যদি ফল্টটা আরো দূরে হয়, ফল্ট কারেন্টের ভ্যালুটা কি কমবে না বাড়বে? স্যার কমবে। কমবে। তার মানে 3516 থেকে তুমি কতগুলা ডাটা নিবা? সো ফল্ট কারেন্টটা যদি 3516 অ্যাম্পিয়ার হয়, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে এটার অপারেটিং টাইমটা একটু আগে আমরা বের করলাম যে এখানে আমাদের 0.33 সেকেন্ড পরে অপারেট করে। ঠিক আছে, এই জায়গায় যখন ফল্ট হবে তখন এই রিলেটা 0.33 সেকেন্ড পরে অপারেট করে। আর যদি আরো দূরে ফল্ট হয়, তাহলে তার ফল্ট কারেন্ট যেহেতু কমবে, তার মানে অপারেটিং টাইমটা বাড়বে। সো সেজন্য আমরা কয়েকটা রিডিং নিব। 3516 থেকে ধরো 5-6টা রিডিং নিলাম। 3516, 3000, 2500, 2000, 1500, 500 500 করে ভ্যারি করতেছি, অর্থাৎ ফল্ট কারেন্টটা যত দূরে হবে ফল্ট কারেন্টের ভ্যালুটা তত কমছে। সো সেক্ষেত্রে আমাদের যদি অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের করতে হয়, অর্থাৎ রিলেটা কত সময় পরে অপারেট করতেছে অ্যাকচুয়ালি, সেটার জন্য আমাদের কি জানা লাগবে? টিসি ইন্টু টিএসএম। সো সি রিলের জন্য টিএসএম তো ফিক্সড, সেটা 0.15। আমি যদি বি রিলের জন্য বলতাম তাহলে টিএসএম ধরতাম 0.3, কারণ আমরা বি রিলের জন্য টিএসএমটা 0.3 বের করছিলাম। আর সি রিলের জন্য যদি বলতাম তাহলে আমাদের হবে 0.15। ঠিক আছে, প্রথম যে রিলেটা সেটার জন্য হবে 0.15। ঠিক আছে, সরি, রিলের জন্য 0.15, বি রিলের জন্য মাঝখানে রিলেটার জন্য 0.3, আর রিলে এর জন্য অর্থাৎ প্রথম রিলেটার জন্য 0.4, যেটা আমরা বের করছি। আচ্ছা, সি রিলের রিলে সেটিংস কত? রিলে কারেন্ট সেটিংস 150 অ্যাম্পিয়ার। বি রিলের জন্য আমরা বের করছি এটা 200 অ্যাম্পিয়ার, আর রিলে এর জন্য বের করলাম 400 অ্যাম্পিয়ার। এগুলো সব বের করা আছে আগের যে ডাটাটা, সেখান থেকে আমরা এটা ফিল আপ করছি। সো এখন ফল্ট কারেন্ট যদি 3516 অ্যাম্পিয়ার হয়, তাহলে আইআরএস তো এই রিলের জন্য তো কারেন্ট সেটিংসটা তো ফিক্সড। সেটা কত কারেন্টে সেট করছি? 150 অ্যাম্পিয়ারে। ঠিক আছে, তাহলে ফল্ট কারেন্টটা ভ্যারি করতেছে, কিন্তু রিলে সেটিংসটা তো সেম 150। তাহলে ফল্ট কারেন্ট যদি 3516 হয়, রিলে সেটিংস 150 হলে 3516 ডিভাইডেড বাই 150 করলে আসবে 23.44। সো আমাদের যেহেতু এটা 20 এর উপরে, তার মানে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা ফিক্সড 2.2। সো সেটা হচ্ছে টিএসএম দ্বারা গুণ করলে আমাদের অ্যাকচুয়াল অপারেটিং টাইম আসবে 0.33। যদি 3000 হয়, তাহলে আমাদের পিএসএমটা কত হবে? 3000 ডিভাইডেড বাই 150, যেটা হয় 20। তার মানে এটা এখন 20 বা 20 এর উপরে, তার মানে এটাও 2.2, তার মানে এখনো কিন্তু 0.33 সেকেন্ড। যদি 2500 অ্যাম্পিয়ার হয় ফল্ট কারেন্ট, তাহলে আমাদের দেখা যাচ্ছে যদি এটা ডিভাইড করো তাহলে দেখবা যে 16.67 আসে। সো সেক্ষেত্রে আমাদের যেহেতু 20 নিচে, তার মানে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি যে টিসির ভ্যালুটা আসতেছে 2.4। সো টিএসএম দ্বারা গুণ করলে আমাদের অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাবো। এভাবে আমরা প্রত্যেকটা ফল্ট কারেন্টের জন্য 500 যদি হয়, 500কে 150 দিয়ে ভাগ করলে 3.33 হয়, তার মানে 3 গুণ কারেন্ট যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা টিসির ভ্যালুটা এখানে পুট করলে ভ্যালু পাবো, সেটাকে টিএসএম দ্বারা গুণ করলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাবো। সো এই ভ্যালুগুলা দরকার কেন? কারণ এই ভ্যালুগুলা থেকে আমরা দেখতে পাচ্ছি 3516 থেকে যদি আমরা 500 অ্যাম্পিয়ার পর্যন্ত ভ্যারি করি, তাহলে দেখা যাচ্ছে যে তার এক এক ধরনের তার অপারেটিং টাইম। ঠিক আছে, সো কত থেকে কত পর্যন্ত ভ্যারি করতেছে? 0.86 থেকে 0.33। তার মানে এখানে ফল্ট যদি হয় তাহলে সে 0.33 সেকেন্ড পরে অপারেট করবে, আর যদি যত ফল্ট দূরে হবে তত তার অপারেটিং টাইম কিন্তু বাড়বে। স্যার 3000-এ যাওয়ার পরে কি স্যাচুরেশনে চলে যাবে? 3000-এও স্যাচুরেশনে চলে যাচ্ছে, কারণ এটা হচ্ছে কত টাইমস কারেন্ট? 3000 ডিভাইডেড বাই 150 কত হয়? 20 টাইমস। টাইমস। তার মানে এক্ষেত্রেও কিন্তু এটা স্যাচুরেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই জায়গাটা কিন্তু ডিএমটি, ডেফিনিট মিনিমাম। আর এর নিচে হচ্ছে কিন্তু স্যাচুরেশনে যায় নাই, কারণ এটা 16, 13, 10। তার মানে এই জায়গাটা হচ্ছে আই ইনভার্স নেচার। বোঝা গেছে? তার মানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এখানে যদি আমি প্রত্যেকটা পয়েন্ট যোগ করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাবো। সেম ওয়েতে যদি আমি বলি বাস 2 এর বা বি রিলের জন্য অপারেটিং টাইমটা, অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স বের করো, কত থেকে কত কারেন্ট নিব বলো তো? স্যার 500 থেকে 4500 পর্যন্ত। এখানে কত কারেন্ট? 45 অ্যাম্পিয়ার স্যার। আচ্ছা, এর উপরে গেলে কি আমার এই রিলেটা কাজ করার কথা? না স্যার। বাস 3 এর উপরে গেলে কোন রিলে কাজ করবে? বাস 3 এর উপরে কোন রিলে কাজ করবে? এটা হচ্ছে সি রিলে।
বাস 3 এর উপরে গেলে সি রিলে কাজ করবে। সো বাস 3 এর উপরে যদি যায় তাহলে সি রিলে যদি কাজ করে তাহলে এর রিলের অপারেটিং কারেন্টের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত? 4500 থেকে 3516, কারণ এর উপরে গেলে কে কাজ করবে? হ্যালো, সি কাজ করবে স্যার ওর উপরে। কি কাজ করবে? রেসপন্স করো, আদারওয়াইজ আমি তো বুঝি না যে তোমরা বুঝতেছো কিনা। 4500 থেকে 3500 পর্যন্ত হচ্ছে জি স্যার, বুঝতে আমাদের পারছি। বি রিলের অপারেটিং রিজিয়ন। আর যদি বলি আমি এ রিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বের করো, তাহলে কত থেকে কত কারেন্ট নিবা? 7878 থেকে 4500 পর্যন্ত কতগুলা ডাটা নিবা? এই এ রিলের ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা, এটা প্লট করার জন্য কত টিএসএম ধরবা? 0.4, যেটা একটু আগে আমরা বের করছি। তার মানে এই রেঞ্জ এটা চেঞ্জ হয়ে যাবে, 0.4 হবে। এ রিলের আইআরএস কত? আইআরএস হচ্ছে 400, ঠিক আছে। সো এখান থেকে 7878 থেকে 4500 যে কতগুলো রিডিং নিবা, সো সেক্ষেত্রে আমাদের পিএসএম এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে টিসির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল অপারেটিংটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমরা প্রত্যেকটা রেঞ্জ কিন্তু আমাদের বের করে ফেলতে পারি। সো এইটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল। আমাদের এই রিলের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে 3টা রিলে যে আমরা কনসিডার করলাম, এই 3টা রিলের জন্য আমরা খেয়াল করে দেখো যে এখানে বাস 1 থেকে বাস 3 তে ফল্ট কারেন্টটা যত দূরে হবে, এই গ্রিন কালার দিয়ে যে ডটেড লাইনটা দেখাচ্ছি, এই ডটেড লাইনটা হচ্ছে আমাদের কারেন্ট ভার্সেস ডিস্টেন্সের কার্ভটা। সেটা হচ্ছে কি আমাদের আস্তে আস্তে কিন্তু কারেন্টটা ধীরে ধীরে কমছে। যত দূরে যাচ্ছে কারেন্টের ম্যাগনিটিউডটা তত কমতেছে। কারেন্টের ভ্যালুটা বা ফল্ট কারেন্টটা কিন্তু ফিক্সড না, কারেন্টের ম্যাগনিটিউডটা কমতেছে। তার মানে যখন বাস 3 তে ফল্ট হচ্ছে তখন কিন্তু সেটা কত সেকেন্ড পরে অপারেট করে? 0.33 সেকেন্ড। আর যখন 500 অ্যাম্পিয়ার একটু আগে বের করলাম, 500 অ্যাম্পিয়ারে কত সময় পরে অপারেট করবে? 500 অ্যাম্পিয়ারে এটা অপারেট করবে 0.86 সেকেন্ড পরে, এই যে 0.86। আর 3516 হলে 0.33। তার মানে আমাদের এখানে যখন ফল্ট হচ্ছে, ফল্ট এই বাস 3 তে যখন ফল্ট হচ্ছে তখন এটার অপারেটিং টাইম হচ্ছে 0.33। আর যত দূরে ফল্ট হবে, ডিস্টেন্সটা যত বাড়বে, কারেন্টের ম্যাগনিটিউড তত কমবে, তার মানে অপারেটিং টাইম তত বাড়বে, এই যে বাড়তেছে। আচ্ছা, আর যখন এখানে ফল্ট হচ্ছে তখন আমাদের এই রিলেটা ব্যাকআপ হিসেবে আসবে। ব্যাকআপ হিসেবে কত সেকেন্ড পরে অপারেট করবে? 0.33 এর সাথে 0.4 যোগ করে 0.73। সো এই জায়গায় ফল্ট হলে 0.73 সেকেন্ড পরে অপারেট করতেছে। আর ফল্টটা যখন কাছে হবে, বাস 2 তে হবে, তখন কিন্তু তার অপারেটিং টাইমটা দেখতে পাচ্ছি আমরা কমে গেছে 0.66 সেকেন্ড, যেটা একটু আগে বের করছি। তার মানে এই পয়েন্টগুলো যোগ করলে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাবো। সিমিলারলি এখানে ফল্ট হলে এটার 0.4 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই এ রিলেটা কাজ করবে। তার মানে আমাদের ব্যাকআপ হিসেবে থাকবে আমাদের এই রিলেটা, যেটা হচ্ছে কি আমাদের 0.66 এর সাথে আমাদের কত যোগ করতে হবে? আমাদের 0. যোগ করতে হবে, আমরা পাবো 1.6 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি 1.06 সেকেন্ড। এটা কিন্তু উল্টা হয়ে গেছে, এটা হচ্ছে 1.06 আর এর নিচেরটা হবে 0.91 সেকেন্ড, ঠিক আছে। তার মানে ফল্ট যখন এখানে হবে তখন এটা কিন্তু 0.91 সেকেন্ড পরে অপারেট করবে। সো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে গিয়ে আমাদের ডিস্টেন্সের সাথে কারেন্টের ভেরিয়েশনটা, ডিস্টেন্স বাড়ছে, কারেন্ট কমছে এবং তার অপারেটিং টাইম বাড়ছে। সো এই লোকেশন বরাবর আমাদের সি রিলে কাজ করবে, এর মাঝখানে বি রিলে কাজ করবে, আর এর মাঝখানে হচ্ছে এ রিলেটা কাজ করবে। সো এই জিনিসটা যদি আমরা ড্র করি তাহলে দেখতে পারবো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এটা কি বুঝতে পারছো? এটা 3টা রিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সো এইখানে যখন আমাদের ফল্ট হবে, বাস 3 তে ফল্ট হলে জি স্যার, 0.33 বুঝতে সেকেন্ড পারছি। পরে অপারেট করবে, আর যদি না করে তাহলে আমাদের এই রিলে ব্যাকআপ হিসেবে কাজ করবে। সিমিলারলি এখানে ফল্ট হলে আমাদের বাস 2 রিলের কাজ করবে। এটা তোমাদের এই অঙ্কটা একটু দেখতে হবে, আদারওয়াইজ তোমরা বুঝবা না। তোমরা নিজেরা আরেকবার একটু নিজেরা একটু পুরাটা দেখো অঙ্কটা দেখার পরে, তারপরে যদি না বুঝে থাকো তখন আবার হয়তো আরেকবার বুঝিয়ে দেবো। সো এই পর্যন্ত ছিল। হ্যাঁ, বাস বাস বলো। 3 তে 0.86 যেন কি মিন করছে স্যার? বাস 3 তে 0.86 টা কি মিন করছে? ওটা ফলটা কোথায় হয়েছে? 0.3 মানে হচ্ছে আরো এই যে, দূরে? এই যে দূরে, এই যে দেখো, এই যে 0.5 কিলো অ্যাম্পিয়ার, মানে 500 অ্যাম্পিয়ার। 500 অ্যাম্পিয়ার ফল্ট হলে সে কত সময় পর অপারেট করবে?
0.86 সেকেন্ড পরে, কিন্তু যখন ফল্টটা কাছে হবে, বাস থ্রিতে 0.86 ফল্টটা যখন কাছে হবে তখন কিন্তু এটা কম সময় অপারেট করতেছে, যেটা আমাদের অবজেক্টিভ। আমাদের মেইন অবজেক্টিভটা কি ছিল? মেইন অবজেক্টিভটা ছিল হচ্ছে ফল্ট যদি কাছে হয় তাহলে যেন তার অপারেটিং টাইম কমে, কিন্তু আমাদের টাইম সেটিংস এর মাধ্যমে সেটা করতে গেলে আমাদের অপোজিটটা হতো, এবং আমাদের ব্যাকআপ রিলেটাও দরকার ছিল। সো এখানে আমরা দুইটা জিনিসই পাচ্ছি, যত কাছে ফল্ট হবে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড বাড়ার সাথে সাথে অপারেটিং টাইম কিন্তু কমতেছে এবং আমাদের ব্যাকআপ রিলেটাও আসতেছে। সো এই দুইটা গোলই কিন্তু আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারতেছি। সো এভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের এই আইডিএনটি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাধ্যমে আমাদের লিঙ্কটা এভাবে করা হয়, যার ফলে আমরা দুইটা গোলই অ্যাচিভ করতে পারি। বুঝতে পারছো? এটা তোমাদের একবার একটু প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না, একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের লেকচার নাম্বার 25 ছিল। লেকচার নাম্বার 25 এর পরে আমাদের আজকে যে পরের যে চ্যাপ্টারটা হচ্ছে ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে। সো ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলেটা আমরা শুরু করতেছি। স্যার প্রেজেন্ট তো 26 নাম্বার লেকচারেই দিচ্ছি। 26 নাম্বার লেকচারে দিবা। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সো আজকে আমরা মেইন যেটা আমাদের লেকচার নাম্বার 26 এর আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে। ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলের যে কয়টা টপিকস আমরা পারি আজকে ডিসকাস করব, বাকিটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে কিভাবে ডাইরেকশন ডিটেক্ট করে সেই জিনিসটা আজকে আমরা দেখতে চেষ্টা করব, এবং ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলেটার কনস্ট্রাকশন অর্থাৎ এটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা দেখব। আর যদি সময় থাকে ফেজর ডায়াগ্রাম আর ওয়ার্কিং প্রিন্সিপালটা ডিসকাস করব। সো ডাইরেকশনাল ওভারকারেন্ট রিলে মানে কি? আমাদের যদি ওভারকারেন্ট রিলে আমরা যদি বলি, ওভারকারেন্ট রিলে মানে যে রিলেটা শুধুমাত্র ওভারকারেন্ট ডিটেক্ট করে অপারেট করে, এটা কিন্তু ডাইরেকশন ডিটেক্ট করতে পারে না। শুধুমাত্র ডিটেক্ট করবে শুধু ওভার কারেন্ট, কারেন্টের উপরে বেস করে অপারেট করবে। কারেন্টটা কি পজিটিভ দিক দিয়ে আসতেছে নাকি কারেন্টটা অপোজিট দিক দিয়ে আসতেছে, সো সেটা কিন্তু সে ডিটেক্ট করতে পারে না। ফর এক্সাম্পল F1 লোকেশনে যদি একটা ফল্ট হয় এবং এটা একটা প্যারালাল ফিডার, বুঝতেই পারতেছো এটা একটা প্যারালাল ফিডার, দুইটা জেনারেটর, এখানে দুইটা ফিডার আছে। সো এখানে যদি ফল্ট হয় আমাদের অবজেক্টিভ হচ্ছে যে ফল্টি সেকশনটাকে আইসোলেট করা, যেটা তোমরা ল্যাবে দেখছো। সো সেক্ষেত্রে A2 আর B2 অপারেট করে ফল্ট কারেন্টটাকে ক্লিয়ার করার কথা। কিন্তু ওভার কারেন্ট রিলে শুধুমাত্র ওভার কারেন্ট ডিটেক্ট করে অপারেট করে। এখন যদি আমি এটাকে কোঅর্ডিনেট করতে চাই, তাহলে দেখো এখানে যখন ফল্ট হচ্ছে তখন F1 লোকেশনে ফল্ট হলে এই লোকেশন বরাবর কিন্তু একটা রিলেই কারেন্টটাকে সেন্স করবে, A2। বাট এখানে যখন ফল্ট হচ্ছে তখন কিন্তু আমাদের তিনটা রিলে কারেন্টটাকে সেন্স করতেছে, A1, B1 আর হচ্ছে B2। সো তিনটা রিলে সেন্স করতেছে। সো তিনটা রিলে যদি সেন্স করে আমরা চাবো যেন এই রিলেটা অপারেট করে, এই B2 রিলেটা অপারেট করে। সো এই B2 রিলের টাইম সেটিংসটা আমাদের দিতে হবে সবচেয়ে কম। সো সেক্ষেত্রে আমাদের B2 রিলে অপারেট করবে, ঠিক আছে, কিন্তু যখন ফল্টটা এখানে হবে, ফল্টটা এখানে যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে B2 যেহেতু টাইম সেটিংসটা কম, সো যখন এটা রিভার্স ডিরেকশনে কারেন্টটা ফ্লো করবে সেক্ষেত্রে আমাদের নিচের যে ফিডারটা আছে এই নিচের ফিডারটাও কিন্তু আইসোলেট হয়ে যাবে। তার মানে আমাদের দুইটা ফিডারই কিন্তু আমাদের ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার, সেক্ষেত্রে B2B1 দুইটাই অপারেট করবে নাকি? না, ধরো আমি এখানে ফল্ট হচ্ছে, এখানে একটা ফল্ট হচ্ছে, এখানে ফল্ট হচ্ছে, সো আমি এখানে এটা টাইম সেটিংস দিয়ে রাখলাম ধরো 1 সেকেন্ড। হ্যাঁ, A1, B1, B2 এই তিনটার মধ্যে কার টাইম সেটিংসটা সবচেয়ে কম দিব? যে রিলেটা সবচেয়ে দূরে। ধরো এখন এই B2 টাইম সেটিংস দিলাম আমি হচ্ছে 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, ঠিক আছে। সো 1, 2, 3, তার মানে এখানে যখন ফল্ট হবে এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, তার মানে এই দুইটা রিলে অপারেট করে ফল্ট কারেন্টটা ক্লিয়ার করতেছে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে সিলেক্টিভ অপারেশন হচ্ছে। সো যে জায়গায় ফল্ট হচ্ছে ফল্টি সেকশনটা আইসোলেট হচ্ছে। কিন্তু ফল্টটা যদি এখানে হয় তাহলে কি হবে? ফল্ট কারেন্টটা তো ঘুরে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসলে এটার টাইম সেটিংস তো আমি তো বারবার তো চেঞ্জ করতে পারবো না, এটা একবারই আমাদের সেট করতে হবে। তার মানে এখানে ফল্ট হলে ফল্ট কারেন্টের ভ্যালু কত? 1 সেকেন্ড, এটার কত? 2 সেকেন্ড। তার মানে এটা যদি 2 সেকেন্ড হয় এটা অপারেট করার আগেই তো এটা অপারেট করে ফেলবে, কিন্তু ফল্টটা তো হইছে আমাদের এখানে এই ফিডারে ফল্ট হয়েছে। তাহলে এই ফিডারে যদি ফল্ট হয় আর এখানে এই রিলেটাও করবে, ঠিক আছে, কিন্তু এই রিলেটাও যদি অপারেট করে তাহলে দুইটা ফিডারই কি হয়ে যাবে? সিস্টেম থেকে অফ হয়ে যাবে, disconnected হয়ে যাবে। তার মানে আমাদের কিন্তু কোঅর্ডিনেশন কিন্তু হবে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের প্যারালাল ফিডারের প্রোটেকশনের জন্য অথবা রিভার্স পাওয়ার প্রোটেকশনের জন্য অথবা আমাদের যেখানে ফল্ট কারেন্টের রিভার্স ডিরেকশনে ফ্লো হতে পারে
সেই সব ক্ষেত্রে আমাদের এই ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে লাগবে। অর্থাৎ ডাইরেকশনাল রিলে মানে কি, যে রিলেটা পার্টিকুলার ডিরেকশন বরাবর অপারেট করবে, ফল্ট কারেন্টের ডিরেকশন একটা থাকবে, অর্থাৎ ডিরেকশনে অপারেট করবে না। সো সেটাকে আমরা বলি ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। সো সেক্ষেত্রে আমরা যদি এখানে দুইটা ডিরেকশন রিলে আমাদের কনসিডার, খেয়াল করে ডিরেকশনাল রিলে, সো দুইটা ডিরেকশনাল রিলে যদি ডিরেকশন সেট করে দেওয়া থাকে রাইট টু লেফট, অর্থাৎ এই ডিরেকশনটা এই ডিরেকশন বরাবর যদি কারেন্টটা এসে অপারেট করবে, তাহলে ফল্ট যদি এখানে হয় তখন কিন্তু আমাদের এই রিলেটা কারেন্টটাকে সেন্স করবে না, কারণ কারেন্টের ডিরেকশনটা এই বিম এর সাথে ম্যাচ করছে না। ঠিক আছে, কারেন্টটা যাচ্ছে কিন্তু এখন লেফট টু রাইট। সো আর এই কারেন্টের ডিরেকশনটা ডিরেকশনাল রিলেতে সেট করে দেওয়া আছে লেফট। সো এই ডিরেকশনটা ম্যাচ করছে না, তার মানে এই ডিরেকশন করবে না। কে কে ডিটেক্ট করবে? এই ওভার কারেন্ট রিলে ডিটেক্ট করবে, মানে এই দুইটা রিলে এই রিলেটাও করবে। আবার যখন এখানে হবে তখন খেয়াল করে কিন্তু আমাদের এই ডিরেকশনাল রিলেটা ডিটেক্ট করবে না, কারণ কারেন্টটা কিন্তু যাচ্ছে তার অপোজিট দিক দিয়ে। অপোজিট দিক দিয়ে কারেন্টটা যাওয়ার ডিরেকশনাল রিলে ডিটেক্ট করবে না, আর এটা ডিটেক্ট করবে। তার মধ্যে কিন্তু শুধুমাত্র এই দুই রিলে অপারেট করবে, তার মানে অপারেশন সম্ভব। সো যেখানে আমাদের প্যারালাল ফিডারের প্রোটেকশন অথবা ফল্ট কারেন্ট রিভার্স ডিরেকশন থেকে আমাদের ব্লক করতে চাই, সো সেসব ক্ষেত্রে আমরা এই ডিরেকশনাল কারেন্ট রিলে ইউজ করব। বুঝতে পারছো ওভার কারেন্ট রিলের সাথে ডিরেকশনাল রিলে ডিফারেন্সটা? জি স্যার। এটাকে ক্ল্যারিফাই যদি করতে চাই তাহলে খেয়াল করে দেখো, ওভার কারেন্ট রিলের সাথে ডিরেকশনাল রিলের ডিফারেন্সটা এখানে ওভার কারেন্ট রিলে আমাদের আমরা জানি যে শুধুমাত্র ওভার কারেন্ট রিলে যেহেতু সেন্স করে সেটা একটা সিটি লাগে। সো সিটি থেকে ওভার কারেন্ট রিলেতে যাচ্ছে, ওভার কারেন্ট রিলে থেকে সার্কিট ব্রেকারে আসছে। সো এটা বাই ডিরেকশনাল ফিডার, অর্থাৎ আমাদের কারেন্ট দুই ডিরেকশন থেকেই ফ্লো হতে পারে। সো F2 লোকেশনে যদি ফল্ট হয় তখন ফল্ট কারেন্ট কিন্তু যাচ্ছে আমাদের জেনারেটর 2 থেকে, আমাদের এসিটির ভিতর দিয়ে যদি কারেন্টটাকে কনসিডার করি তাহলে জেনারেটর 2 থেকে যাচ্ছে আমাদের রাইট টু লেফট ডিরেকশনে। ঠিক আছে, রাইট থেকে লেফট ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে। আর যদি ফল্টটা এখানে হয় তাহলে কিন্তু আমাদের সিটির ভিতর দিয়ে কারেন্টের ডিরেকশনটা হবে লেফট টু রাইট। ঠিক আছে, সো লেফট টু রাইট এর কারেন্টের ডিরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরি, সো আই অ্যাঙ্গেল থিটা ধরি, তাহলে রাইট টু লেফট ডাইরেকশনটাকে আমরা বলবো আই অ্যাঙ্গেল মাইনাস থিটা। সো এখানে যেহেতু এটা ওভার কারেন্ট রিলে, সো ওভার কারেন্ট রিলে দুইটা কারেন্টই সে কারেন্টের ডিরেকশন সে দেখবে না, সে কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে না নেগেটিভ থেকে পজিটিভ অর্থাৎ উল্টা দিকে যাচ্ছে না সোজা দিকে যাচ্ছে, সে কিন্তু সেটা দেখবে না। সে দেখবে কি, অনলি কারেন্টের ম্যাগনিটিউড, শুধু আইটা দেখবে, আইটা দেখে সে অপারেট করবে। তার মানে ওভার কারেন্ট রিলে কিন্তু বোথ ডিরেকশনেই অপারেট করবে, মানে এই জায়গায় অপারেট করবে এই জায়গায় অপারেট করবে। বাট প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা না ফল্টের ডিরেকশনটা, ফল্টটা কোন লোকেশনে হয়েছে, এটা কি F1 লোকেশনে ফল্ট হয়েছে না F2 লোকেশনে ফল্ট হয়েছে, সেটা ডিটেক্ট করা যাবে না, কারণ সে বোথ ডিরেকশনেই অপারেট করতেছে। বাট এক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা যদি আমরা একটা ডিরেকশনাল রিলে ইউজ করি, ডিরেকশনাল রিলে আমাদের ডিরেকশন ডিটেক্ট করে অপারেট করে। ডিরেকশন ডিটেক্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি মেজার করি হচ্ছে পাওয়ার। ঠিক আছে, পাওয়ারটা সেন্স করে অপারেট করে। কারণ পাওয়ার সেন্স করে কিভাবে ডিরেকশন ডিটেক্ট করে সেটা আমরা পরের স্লাইডে দেখাবো। সো পাওয়ার সেন্স করার জন্য আমাদের কি লাগবে, পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি ইকুয়েশন BI cos থিটা। সো V আমাদের ভোল্টেজও লাগবে, কারেন্ট লাগবে। ডিরেকশনাল রিলে যে কোনো একটা ডিরেকশন বরাবর অপারেট করে। সো আমি ধরে নিচ্ছি যে ডিরেকশনাল রিলে এই ডিরেকশন অর্থাৎ রাইট ডিরেকশনে যদি ফল্ট হয় তাহলে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড কারেন্টের ডিরেকশন ম্যাচ করে, তাহলে এটা অপারেট করবে। মানে আমাদের F1 লোকেশনে ফল্ট যদি হয় তাহলে আমাদের কারেন্টটা যাচ্ছে লেফট টু রাইট। সো এই ক্ষেত্রে আমাদের এই ডিরেকশনাল রিলেটা অপারেট করবে, কিন্তু কারেন্টের ডিরেকশনটা যখন অপোজিট হবে অর্থাৎ রাইট টু লেফট ডিরেকশন অর্থাৎ F2 লোকেশনে হবে, তখন কিন্তু এটা অপারেট করবে না। হ্যাঁ বলো, রোল নাম্বার 189। কারেন্ট সেন্স, কারেন্টের ডিরেকশন। কারেন্টের ডিরেকশন কিন্তু আমাদের, আচ্ছা ঠিক আছে এটা বলতেছি, এখানে তোমার এটা কি, এটা ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট, তাই তো? আচ্ছা এটা এ পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা ওটা আমি বলতেছি যে টর্কটা কিভাবে ডেভেলপ করবে সেটা তুমি এখান থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই এত দূর কি বুঝতে পারছো যে এটা কিভাবে ডিরেকশনটা সেন্স করতেছে? আচ্ছা ওটা বুঝাচ্ছি, ওকে।
আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমাদের ডিরেকশনাল রিলে তোমার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা যদি আসি তাহলে আগে আমাদের একটু আরেকটা স্লাইডে চলে যাই আমরা। সো ডিরেকশনাল রিলে কনস্ট্রাকশনটা একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে কি একটা 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলে, ঠিক আছে, যেটা আমরা আগেও ডিসকাস করছি। 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলে, তার মানে এখানে আমাদের দুইটা প্যারামিটার লাগবে, একটা হচ্ছে পিটি আর একটা হচ্ছে সিটি। সো পিটি হচ্ছে কি আমাদের এখানে পিটি থেকে আমাদের এই দুইটা কয়েলে আমাদের ভোল্টেজ দিব, ভোল্টেজের যে কানেকশনটা সেটা থেকে আমাদের পিটি থেকে আসবে, যেটা এটা হচ্ছে এই দুইটা কয়েলে, আর সিটি থেকে আসবে আমাদের এই দুইটা কয়েলে কারেন্ট। সো এখান থেকে খেয়াল করে দেখো এখানে দুইটা ফ্লাক্স জেনারেট করতেছে φ1 এন্ড φ2। এই φ1 φ2 ম্যাগনিটিউডের উপরে কিন্তু আমাদের টর্কটা ডেভেলপ করবে। এখন যেটা বললা যে আমাদের কারেন্টটা যখন অপোজিট হয়ে যাবে, সরি, আমাদের যখন নেগেটিভ সাইকেল আসবে, নেগেটিভ সাইকেলে কারেন্টের ডিরেকশনটা কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের টর্কটা কিন্তু সেমই থাকতেছে, এখানে -φ1 আসবে, এখানে -φ2। সো মাইনাস মাইনাসে কিন্তু আমাদের যে টর্কের ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে টর্কটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। সো নেগেটিভ সাইকেলেও কিন্তু আমাদের টর্কটা কিন্তু অপোজিট হয়ে যাবে। সো টর্কটা কিন্তু সবসময় এটা পজিটিভ টর্কই ডেভেলপ করবে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে সবসময় সেটা বলতেছে, কারেন্টের ডিরেকশনটা আমি পরে বলতেছি আর কি। এটা কি বুঝছো যে নেগেটিভ সাইকেলেও এটা পজিটিভ টর্ক কেন ডেভেলপ করবে? আচ্ছা, ওকে, এখন আসো কারেন্টের ডিরেকশনটা কিভাবে ডিটেক্ট করবে। তার আগে আরেকটা জিনিস আমি একটু দেখাইনি, যে এটা ডিরেকশন বা পাওয়ারটা সেন্স করে কিভাবে অপারেট করে। সো পাওয়ারের ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাই? পাওয়ারের ইকুয়েশন থেকে দেখতে পাই P = VI cos থিটা। সো cos থিটার কার্ভটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে cos থিটার কার্ভটা হচ্ছে এটা। তার মানে এখান থেকে দেখে তোমরা বুঝতে পারতেছো যে cos থিটার ভ্যালুটা যদি লেস দেন ±90 ডিগ্রি হয় তাহলে cos থিটার ভ্যালুটা আসবে পজিটিভ। সো cos থিটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পাওয়ারটা পাবো পজিটিভ। আর পাওয়ারটা যদি পজিটিভ হয় তখন এটাকে আমরা ধরতে পারি একটা ডিরেকশন। আর যদি পাওয়ারটা গ্রেটার দেন ±90 ডিগ্রি হয় তাহলে আমাদের cos থিটা ভ্যালুটা হয়ে যাচ্ছে নেগেটিভ। ঠিক আছে? সো গ্রেটার দেন ±90 ডিগ্রি হলে যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে পাবো আমরা নেগেটিভ। তার মানে আমাদের পাওয়ার ডায়াগ্রাম যদি আমরা কনসিডার করি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে -90 ডিগ্রি। তাহলে +90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি পর্যন্ত cos থিটার ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তার মানে এই জায়গায় যদি ফল্ট হয়, অর্থাৎ ফল্টটা যদি এদিকে হয়, এটা যদি ভোল্টেজ হয়, ভোল্টেজের সাথে কারেন্টের ডিফারেন্সটা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল থিটা। সো এই থিটাটা যদি আমাদের ±90 ডিগ্রির মাঝখানে হয় তাহলে আমাদের cos থিটার ভ্যালুটা হবে পজিটিভ। আর cos থিটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে যদি আমরা পাওয়ার সেন্স করি তাহলে পাওয়ারটা আমরা পাবো পজিটিভ। আর যদি কারেন্টটা অপোজিট ডিরেকশনে হয়, অর্থাৎ যদি এটা উল্টা দিক দিয়ে কারেন্টটা ফ্লো করে, তখন কিন্তু এই আই অ্যাঙ্গেল থিটাটা হয়ে যাবে আই অ্যাঙ্গেল মাইনাস থিটা, অথবা আই অ্যাঙ্গেল প্লাস থিটা ±180 ডিগ্রি। তার মানে এটা জাস্ট অপোজিট হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা যদি পাওয়ারটা মেজার করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু cos থিটার ভ্যালুটা গ্রেটার দেন প্লাস অর -90 ডিগ্রি, সো সেক্ষেত্রে এই লোকেশনে আমাদের কিন্তু cos থিটার ভ্যালুটা নেগেটিভ। সো cos থিটার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে পাওয়ারটা পাবো আমরা নেগেটিভ। তাহলে পাওয়ারটা যদি পজিটিভ হয় আমরা এই রিলেকে ইনস্ট্রাকশন দিতে পারি যে পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে তুমি অপারেট করবা, আর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে তুমি অপারেট করবা না। তাহলে সে যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর কাজ করবে, অপোজিট ডিরেকশন বরাবর কাজ করবে না। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার কথায় আসতেছি যে অ্যাঙ্গেলটা তাহলে কিভাবে মেজার করতেছি। খেয়াল করে দেখো এখানে আমরা দিচ্ছি কি, এখানে আমরা কিসের কানেকশন দিচ্ছি, ভোল্টেজ, যেটাকে আমরা ধরতেছি রেফারেন্স। ঠিক আছে? সো ভোল্টেজটা যেটা হচ্ছে রেফারেন্স, এটা কিন্তু ফিক্সড। এখন পজিটিভ ডিরেকশনে আমাদের ভোল্টেজ যেটা থাকবে, নেগেটিভ ডিরেকশনে আমাদের ভোল্টেজ সেম ভোল্টেজই থাকবে, অর্থাৎ এটা পিটি থেকে কানেকশন আসতেছে। বাট এক্ষেত্রে দেখো এটা হচ্ছে ইন্ডাকশন কাপ টাইপ রিলে, সো 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলে। সো ভোল্টেজটা যেহেতু আমাদের এখানে ফিক্সড থাকতেছে, কারেন্টের ভ্যালুটা কি, কারেন্টের ভ্যালুটা কিন্তু আমাদের আইদার উপর থেকে নিচে আসবে, অথবা কারেন্টের ভ্যালুটা কিন্তু নিচের থেকে উপরে যাবে। ঠিক আছে? যদি পজিটিভ ডিরেকশন বরাবর হয় তাহলে কারেন্টের ভ্যালুটা কিন্তু উপর থেকে নিচে আসবে। আর যদি নেগেটিভ ডাইরেকশনে ফল্ট হয় তার মানে এই কারেন্টটা কিন্তু নিচের থেকে উপরে যাবে। সো সেক্ষেত্রে φ1 আর φ2 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের কিন্তু তখন কিন্তু টর্কটা হবে নেগেটিভ। যখন টর্কটা নেগেটিভ হবে, টর্কটা নেগেটিভ হওয়া মানে কি, এই যে মাঝখানে যে ডিস্কটা আছে, ডিস্কটা তখন কিন্তু অপোজিট দিকে ঘুরবে। আমাদের ঘোরার কথা কি, পজিটিভ ডিরেকশন বরাবর, কারণ পজিটিভ ডিরেকশন বরাবর ঘুরলেই আমাদের কি হবে, মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেক্ট হয়ে ট্রিপ কয়েলকে এনার্জাইজ করবে।
কিন্তু যখন এটা অপোজিট ডিরেকশনে ঘুরবে, অপোজিট ডিরেকশনে কখন ঘুরবে? যখন কারেন্টটা এদিক দিয়ে আসবে, কারণ তখন সেক্ষেত্রে ফ্লাক্সটা তখন উপর থেকে নিচে না, তখন নিচ থেকে উপরে। তার মানে টর্কটা ডেভেলপ করবে, কিন্তু φ1টা কিন্তু হয়ে যাবে -φ1। সো -φ1 হয়ে গেলে টর্কটা হয়ে যাবে নেগেটিভ। সো নেগেটিভ যদি হয়ে যায়, তখন দিসটা অপোজিট দিকে ঘুরবে, অপোজিট দিকে ঘুরে কিন্তু আবার এই কন্টাক্টকে ক্লোজ করবে না, এখানে একটা ব্যাক স্টপ থাকবে, ব্যাক স্টপে গিয়ে কিন্তু তার পজিশনটা ফিক্সড হয়ে যাবে। তার মানে আমাদের কিন্তু সে আর এই নরমালি ওপেন কন্টাক্টকে ক্লোজ করতে পারবে না। এটা কি বোঝা গেছে? হ্যালো? জেনারেটর যদি প্যারালালি কানেক্টেড থাকে, দুইটা জেনারেটর লোডের সাথে, সিঙ্গেল জেনারেটর সবসময় লোড থেকে, সরি, সোর্স থেকে লোডের দিকেই যাবে। আচ্ছা, এটা আমি জেনারেটর প্রোটেকশন সময় আরেকটু ডিটেইলে ডিসকাস করবো না। তোমাদের নরমালি যেটা হয়, আমাদের নরমালি যে সিস্টেমটা থাকে সেটা হচ্ছে কি, জেনারেটরটা যখন আমাদের connect করা হয়, এবং এটার সাথে তো লোড থাকে, একটা একটা নির্দিষ্ট পরিমাণে লোড থাকে। এই লোডের জন্য, লোডটা যেহেতু ইন্ডাকটিভ ইন নেচার, এটাকে আমাদের পাওয়ার ফ্যাক্টরটাকে আমাদের সব সময় ইউনিটি করতে হয়। ঠিক আছে, ইউনিটি করার জন্য ওই ক্যাপাসিটর ব্যাংকটা অ্যাড করতে হয়। অ্যাড করার ফলে আমাদের কিন্তু এটা কিন্তু কখনোই লিডিং এ হবে না। এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের কিন্তু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে আমাদের কিছুটা হয়তো ল্যাগিং থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের থিটার ভ্যালুটাকে আমরা যতটা কম করতে চেষ্টা করি সেটাই করি। ঠিক আছে, আর যেহেতু এটা সোর্স না, আমাদের ক্যাপাসিটর ব্যাংক বলো বা ইন্ডাকটিভ লোড বলো, এগুলো কিন্তু কোনো সোর্স না। সো এটা কিন্তু রিভার্স ডিরেকশন থেকে কারেন্ট ফ্লো করার কোনো অপশন নাই। অপশন তখনই থাকবে যখন দুইটা জেনারেটর আমাদের প্যারালালি কানেক্টেড থাকবে। ঠিক আছে, বাই ডিরেকশনাল ফিডার হতে পারে, অথবা হ্যাঁ, 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 আছে, আছে। এটা 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 আজকে আমরা ডিসকাস করতে পারবো না, আজকে সময় নাই। তো এটা নেক্সট ক্লাসের কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বিভিন্ন ধরনের লোডে, অর্থাৎ লোডটা যদি পিওরলি ইন্ডাকটিভ হয় অথবা পিওরলি রেজিস্টিভ হয়, ঠিক আছে, সো অথবা আমাদের যদি লোডটা ক্যাপাসিটিভ নেচারের হয়, সেক্ষেত্রে আমাদের এই যে এই রিলেটা কিভাবে অপারেট। হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, অ্যাঙ্গেল যে অপোজিট ডিরেকশন থেকে, যদি অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট যায়, তখন এটা প্লাস 180 ডিগ্রির উপরে চলে যাবে। অ্যাঙ্গেলটা তো রিভার্স হয়ে যাচ্ছে। কারেন্টটা যদি এদিকে তুমি আই অ্যাঙ্গেল থিটা ধরো ভোল্টেজের সাথে, কারেন্টের অ্যাঙ্গেলটা, কিন্তু কারেন্টটা যদি এদিক দিয়ে ফ্লো করে, তখন কারেন্টের অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে না? বুঝতে পারছো? আচ্ছা, আজকে তো আমাদের সময় নাই, তা আজকে আমি বাকিটা শেষ করতে পারবো না। আজকে এই পর্যন্তই থাক। একটা এখানে আমরা জাস্ট একটা জিনিস আমরা মনে রাখি, যে এখানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলে। এটা পজিটিভ আর নেগেটিভ ডিরেকশনের উপরে বেস করে কিন্তু আমাদের রিলেটা অপারেট করবে। অর্থাৎ এই ডিস্কের রোটেশনটা পজিটিভ দিকে হবে না নেগেটিভ দিকে হবে? পজিটিভ দিকে হলে এটা অপারেট করবে, কিন্তু নেগেটিভ দিকে হলে আমাদের মুভিং কন্ট্যাক্টটা দূরে চলে যাবে, তার ফলে এটা কিন্তু আর অপারেট করবে না। তার মানে এই রিলেটা কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর কাজ করতেছে, বোথ ডিরেকশন বরাবর কাজ করতেছে না। আজকে আমরা শুধুমাত্র এই 4 পোল ইন্ডাকশন কাপ টাইপ রিলের কনস্ট্রাকশনটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটার যদি আমাদের একটা ওয়াট আওয়ার মিটার টাইপ হয়, সেক্ষেত্রে এটার কনস্ট্রাকশনটা কিরকম হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো। আজকে পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, অথবা না হলে আজকের ক্লাস এ পর্যন্তই। আর তোমরা কিন্তু আগের ক্লাসের মানে আজকে যে প্রবলেমটা একটু নিজেরা একটু প্র্যাকটিস করবা, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় কনফিউশন থাকে, আমাকে জিজ্ঞেস করবা। না, কারো কোনো কোশ্চেন আছে? Recording stopped. পজিটিভ হয় ওইটা একটু আরেকবার বলবেন।
আচ্ছা, টর্কটা পজিটিভ, যেমন ধরো আমি যেটা বললাম আর কি, ভোল্টেজটা আমি একটা লাইনের থেকে, যে লাইন থেকে ভোল্টেজ নিচ্ছি সে লাইন থেকেই আমরা কি নিচ্ছি, কারেন্ট নিচ্ছি, ঠিক আছে। সো যে লাইন থেকে ভোল্টেজ নিচ্ছি সেই লাইন থেকে যদি কারেন্টটা আমরা নিই, তাহলে সেটা কি হবে, ভোল্টেজটাকে তো আমরা রেফারেন্স হিসেবে ধরতেছি, তার মানে এটার অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ ফিক্সড, তার মানে φ2 সবসময় আমরা ধরতেছি কারেন্টটা এদিক দিয়ে ঢুকতেছে, তার মানে φ2 এর অ্যাঙ্গেলটা কিন্তু এদিক দিয়ে। আচ্ছা, কারেন্টের অ্যাঙ্গেলটা আমরা এদিক দিয়ে ধরতেছি, তার মানে এটা এদিক দিয়ে যাচ্ছে, তার মানে এটা যাচ্ছে রাইট টু লেফট, আর এটা উপর থেকে আসতেছে লেফট টু, সরি রাইট, আর এটা হচ্ছে আপ টু ডাউন। সো কারেন্টের ডাইরেকশনটা এখন যখন নেগেটিভ সাইকেল আসবে, নেগেটিভ সাইকেলে আমাদের ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে নেগেটিভ, আর কারেন্টটাও তো হয়ে যাবে নেগেটিভ একই সাথে। সো যেহেতু এটাও নেগেটিভ হয়ে যাবে, এটাও নেগেটিভ হয়ে যাবে, তখন কিন্তু এটা যাবে আমাদের আমাদের এই ফ্লাক্সের ডিরেকশনটা হয়ে যাবে রাইট টু লেফট টু রাইট, আর এটা হচ্ছে কি যাবে ডাউন টু আপ। সো এটা হচ্ছে কি আমাদের ফ্লাক্সের ডিরেকশনটা কিন্তু অপোজিট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের φ1টাও নেগেটিভ হয়ে যাবে, φ2টাও নেগেটিভ হয়ে যাবে, তার মানে দুইটাকে যদি গুণ করো তাহলে কিন্তু আমাদের টর্কটা পজিটিভই থাকবে। বোঝা গেছে? হ্যালো, হ্যালো। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, আমাদের টাইম শেষ হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ সবাই।